যাই হোক সব বাদ। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা রবার্ট ফ্রস্টের দুইটা কবিতা পড়বো। কালকে দুইটা পড়ছিলাম, সরি, আফটার অ্যাপেল পিকিং আর একটা হচ্ছে দ্য ব্রিসেস। আজকে আরো দুইটা সুন্দর কবিতা পড়বো, সেটা হচ্ছে দ্য ডেথ ম্যান, ভুল বলছি না, সরি সরি অ্যাগেইন, হ্যাঁ, দ্য ডেথ অফ দ্য হার্ড ম্যান, আর একটা হচ্ছে দ্য রোড নট টেকেন। এই যে দুইটা কবিতা, এই দুইটা কবিতা আজকে পড়বো। এখন আমি হচ্ছে এই দুইটা কবিতার সংক্ষিপ্ত একটু সামারি বলে নিচ্ছি, তাইলে হচ্ছে আমরা যখন পড়বো তখন বুঝতে সুবিধা হবে। দ্য ডেথ অফ দ্য হার্টম্যান, এখানে মূলত কবিতাটায় বলা হয়েছে যে দুইজন দম্পতি, মানে কৃষক দম্পতি, তারা আর কি কৃষিকাজ করে। তো তাদের একজন লোক ছিল যার নাম ছিল সাইলাস। এরকম মানে যারা কৃষিকাজ করে তারা বাড়িতে লোক রাখে না, কাইন্ড অফ ওই রকমের। তো সাইলাস যে লোকটা, ওই লোকটা মূলত স্বভাব ছিল মাঝে মধ্যে কাজ ছেড়ে চলে যাইতো, ঠিক আছে। তো এরকম উনি একবার কাজ ছেড়ে চলে গেছে। যাওয়ার পর তো এরকম মানে ওই যে কৃষক যে মালিক, ওনারা খুবই রাগারাগি করছে যে আমার এই ধানের সিজন বা ফসলের সিজন, তো এখন এই মুহূর্তে কাজ ছেড়ে চলে গেছে, এটা কেমন হয়েছে। তো বেশ কিছুদিন পর আবার সাইলাস ফিরে আসছে। ফিরে আসার পরে ওই যে কৃষকের ওয়াইফ, উনি আর কি ওনার হাজবেন্ডকে বুঝাইতেছে যে তুমি রাগারাগি করো না, কিছু বলো না, বুড়ো মানুষ ফিরে আসছে, ওনাকে ক্ষমা করে দাও। এরপরে ওনাকে তো ওনার হাজবেন্ডকে তো কোনোভাবে ম্যানেজ করা যাইতেছে না, তা উনি মোটামুটি ম্যানেজ করছে। করার পরে উনি ওনাকে মানে সাইলাসকে খাবার টাবার দিছে। মহিলা মহিলা খুবই ভালো মনের মানুষ। তো খাবার টাবার দেওয়ার পর ওনার হাজবেন্ডকে বলতেছে যে সাইলাস হচ্ছে চুলোর পাশে ঘুমাচ্ছে। তো কিছুক্ষণ পর যাই দেখে যে সাইলাস মারা গেছে। এই হচ্ছে কবিতা শেষ। মানে সিম্পল একটা কবিতা। তো এই কবিতা থেকে আসলে আমি বুঝলাম কি, এইটা হচ্ছে বিষয়। মূলত এখানে রাইটার বোঝাইতে চাইছে যে যে একটা বাড়ি আসলে জাস্ট একটা বাড়ি না। মানুষ জীবনের শেষ মুহূর্তে কিন্তু নিজের একদম অরিজিনাল বাসস্থানটা খোঁজে। দেখবেন আপনি একজন মানুষ, অনেক পয়সা আছে, অনেক কিছু আছে, বা সবকিছুই আছে, এইটা থাকার পরেও জীবনের যখন শেষ মুহূর্ত হয় বা যখন একটা বিপদে পড়ে, তখন সে ওই বাড়িতে চলে আসে বা হচ্ছে বাড়ি যেতে চায়, বা তার হচ্ছে নিজস্ব একটা জায়গায় যেতে চায়, আপন মানুষদের সাথে থাকতে চায়, এরকম। তো প্রত্যেকটা মানুষ কিন্তু জীবনে এরকমই। তারা হচ্ছে আহ নিজের যে একদম প্রাণের যে অস্তিত্ব বা একটা নারীর যে টান, এই এই জায়গাটা আসলে যাইতেছে। তো সাইলাস হচ্ছে ওই রকম, যে সাইলাস যে জীবনের শেষ মুহূর্ত বা উনি অসুস্থ, তো ওই মুহূর্তে কিন্তু ওইখানে আসছে, কারণ উনি জানে যে ওইখানে একটা শান্তির মৃত্যু উনি পাবে। এই আশায় মূলত উনি ওই বাড়িতে আবার ফিরে আসছে। তো মানুষ এইভাবে আসলে বারবার তার আসল গন্তব্যে ফিরে আসে, যে যেখানেই যাক না কেন। এই হচ্ছে দ্য ডেথ অব দ্য হার্ডম্যানের সংক্ষিপ্ত সামারি। আমরা বিস্তারিত পড়বো একটু পরে। এরপরে আরেকটা কবিতা আমরা পড়বো, সেটা হচ্ছে দ্য রোড নট টেকেন। নাম শুনেই বুঝতে পারতেছেন রাস্তাঘাট নিয়ে একটা কথা। তো ধরেন একজন কবি বা আমি এইখানে আছি, এই মাউসের পয়েন্ট আছে না, আমি জাস্ট এইখানে আছি। এখন আমি আপনাকে অপশন দিলাম যে যে কোনো একটা রাস্তা চুজ করেন। বলেন কাব্য আপু, কোন রাস্তা চুজ করবেন আপনি? ডান ডান হাতের রাস্তাটা। আর বিপাশা কোন রাস্তা চুজ করবেন? হ্যালো। এখানে চুজ করার কি আছে? যে রাস্তা মন চায় এই রাস্তায় চলে যাবো। যে রাস্তায় মনে চায় সেই রাস্তায় আমি চলে যাবো, হ্যাঁ, গুড। আচ্ছা, এরপরে এখন কথা হচ্ছে আপনাকে একটা না একটা রাস্তা চুজ করতেই হবে, তাই না? আপনি তো আর একসাথে দুই রাস্তায় যাইতে পারবেন না, পারবেন? যে কোনো একটা আপনাকে বাছাই করতেই হবে। ধরেন আপনি জানেন না যে আসলে এই রাস্তায় কি আছে, এই রাস্তায় কি আছে। এখন আপনি সর্বোচ্চ কি করতে পারেন, বড় জোর তাকাই দেখতে পারেন যে যতদূর চোখ যায় কি এরকম মানে রাস্তাটা ভালো কিনা। তো সেরকম একটা দেখে আপনি যাইতে পারেন। তো একটা জিনিস চিন্তা করেন, আমাদের জীবনে এরকম সিচুয়েশন আসে না যে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হয় আমরা কোন দিকে যাব। হ্যাঁ। এই যে অনার্সে ভর্তি হয়েছেন, তো আপনার কি এমন মনে হয়েছে আমি ইংরেজি সাহিত্যেই পড়বো, নাকি অন্য কিছু মাথার মধ্যে ছিল? বা হচ্ছে অনেকের মনে হয় না আমি হচ্ছে যদি একটু ভার্সিটিতে চান্স পাইতাম। আবার অনেকে চিন্তা করে ওই যে পড়া তো অনেক ঝামেলা, তাইলে আমি এদিকে যাই। মানে যে কোনো একটা সিচুয়েশন আপনাকে, আবার কেউ হচ্ছে ব্যবসা করতে চায়, কেউ হচ্ছে চাকরি করতে চায়।
মানে একটা সিদ্ধান্ত ওনার যাইতেই হবে কোনো না কোনো, একসাথে দুইটা আসলে করা যায় না এরকম। এই কবিতার আসলে ছোট্ট একটা কবিতা, মানে একজন লোক যে হচ্ছে ঠিক এই মাউস পয়েন্টার আমি দিলাম না, এই এই জায়গাটায় দাঁড়ানো, এই যে এই জায়গাটায়, ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই জায়গাটায় দাঁড়ানো। দেখা তো যাচ্ছে। উনি হচ্ছে একটা রাস্তা চুজ করতে হবে। তো উনি ধরেন কথার কথা এই রাস্তা চুজ করছে এবং উনি বলছে যে হ্যাঁ, এই রাস্তা চুজ করার কারণে আমার জীবনে অনেক বড় পরিবর্তন আসছে, আমার অনেক সাফল্য আসছে। এরকম হয় কিন্তু। আমি হচ্ছে এক জায়গায় চাকরি করতাম, তো ওইটা সাইডে আমি এরকম ব্যবসা শুরু করছি। তো এইখান থেকে আমার ভালো হয়েছে। তো এই যে এইটা কিন্তু আমাকে ডিসাইড করতে হয়েছে একদম, মানে কোন ধরনের ভবিষ্যৎ না দেখেই, এরকমই, ঠিক আছে। এবার চলেন আমরা দুইটা কবিতার মেন সামারি গুলো পড়ার চেষ্টা করি। প্রথমে দ্য ডেথ অব দ্য হায়ার্ড ম্যান। এটা পাবলিশড হয় 1914 সালে। এটা লিখছে আমাদের রবার্ট ফ্রস্ট, নর্থ অফ বোস্টন কালেকশন থেকে। এরপরে এখান থেকে পড়া শুরু করেন কাব্য আপু। রবার্ট ফ্রস্টের ডেথ অব দ্য হায়ার্ড ম্যান কবিতাটি শুরু হয় এক কৃষক দম্পতির কথোপকথনের মাধ্যমে। স্বামীর নাম ওয়ারেন এবং স্ত্রীর নাম ম্যারি। তাদের পুরনো কাজের লোক সাইলাসকে আবার কাজে রাখবে কিনা এই নিয়ে তারা আলোচনা করছিল। সাইলাস অনেক বছর ধরেই তাদের বাসায় কাজ করছিল, তবে একটি ভালো কাজের সন্ধান পাওয়ায় সে কাজ ছেড়ে চলে যায়, যেটা কিনা ওয়ারেন এর মোটেও ভালো লাগে না। কিন্তু এখন সে আবার তাদের বাসায় ফিরে এসেছে। ম্যারি তার স্বামীর জন্য বাজার থেকে ফিরে আসার অপেক্ষা করতে থাকে। ওয়ারেন আসার সাথে ম্যারি তাকে সাইলাসের কথা জানায়। তাকে এটাও সতর্ক করে যেন সে সাইলাসের সাথে খারাপ ব্যবহার না করে, কারণ সে খুব মর্মাহত ও অসুস্থ অবস্থায় আছে। ম্যারি খুবই দয়ালু মহিলা। সে সবকিছুর পরেও সাইলাসের সাথে আন্তরিকভাবে কথা বলে, তাকে খেতে দেয় এবং নানান বিষয়ে প্রশ্ন করে। তবে সাইলাস শুধুই মাথা নেড়ে উত্তর দেয়। ম্যারি বিভিন্নভাবে ওয়ারেনকে মানানোর চেষ্টা করলেও সে রাজি হয় না, কারণ ফসলের সময় যখন সাইলাসকে খুব বেশি দরকার ছিল তখন সে কাজ ছেড়ে চলে যায় এবং সে এমন সময় শীতকালে অন্য কেউ একটু পড়েন তো। আচ্ছা, আমি পড়তেছি। কারণ ফসলের সময় সরি কারণ ফসলের সময় যখন সাইলাসকে খুব বেশি দরকার ছিল তখন সে কাজ ছেড়ে চলে যায় এবং সে এমন সবসময় শীতকালেই ফেরত আসছে, যখন তাকে দেওয়ার মতো কোনো কাজই নেই। এখানে সাইলাসের কাজ ছাড়ার কারণ হচ্ছে যে সে ওয়ারেনের কাছে পর্যাপ্ত মজুরি পাচ্ছিল না, মানে ওই যে মালিকের আন্ডারে কাজ করে তার কাছ থেকেও পর্যাপ্ত মজুরি পাচ্ছে না। মজুরি বাড়াতে বললেও বাড়ানো হয় না, উপায় না পেয়ে সে কাজ ছেড়ে চলে যায়। তবুও ম্যারি বারবার ওয়ারেনকে বোঝানোর চেষ্টা করে। অবশেষে সে তাকে রাজি করাতে সক্ষম হয় এবং জানায় সাইলাস চুলার পাশে ঘুমিয়ে আছে। এরপর ওয়ারেন ম্যারিয়ের কথা মতো তার খোঁজ খবর নিতে যায়। পর মুহূর্তে আবার সে ফেরত আসে এবং জানায় সাইলাস মারা গিয়েছে। এভাবেই কবিতাটি শেষ হয়। এটা হচ্ছে ছোট্ট একটা সংক্ষিপ্ত কবিতা। আর আমি প্রথমেই যে সামারিটা বলছি এটার সাথে মিলতেছে কিনা বলেন। আচ্ছা, ক্লাস মূলত শুরু হয় কয়টার দিকে? 9টার দিকে না? ক্লাস শুরু হওয়ার আগেই জানানো হয় তো। না, সবসময় তো হাতে ফোন, হয়তো বা একটা ফিক্সড টাইম বলো, তাহলে সে সময় হচ্ছে আসা যায়। রেকর্ড আছে, ক্লাসের ফিক্স টাইম এরকম বলা যায় না, মানে সুযোগ কখন হবে সব মিলিয়ে তো একটু ক্লাস নিতে হয়, ঠিক আছে। রেকর্ড আছে, যেখান থেকে বাদ গেছে ওইখান থেকে আপনি একটু রেকর্ড দেখে নেবেন, তাইলেই হবে। তো চলেন আমরা নেক্সট কবিতাটা পড়ি। হ্যাঁ, এইটা সমস্যা আছে কারো যারা ছিলেন প্রথমে, বিপাশা, কাব্য, হাবিবা, শাহরিয়া, আপনাদের সমস্যা আছে এটা? না, নাই ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে দ্য রোড নট টেকেন। ও আরেকটা জিনিস, দাঁড়ান এক সেকেন্ড। এই জিনিসটা হচ্ছে আমি আরেকটু জিনিস অ্যাড করছি, এটা আপনারা পড়ে নেবেন যে এটার মূল ভাবটা কি, এটা একটু পড়েন। লম্বা হোক সমস্যা নেই, আপনি একটু পড়েন। হাবিব আপু পড়েন এই যে দ্য ডেথ অফ দ্য হার্ট ম্যানের মূল ভাবটা পড়েন।
আমি ভাত খাচ্ছি। আমি পড়ি। হ্যাঁ, বিপাশা পড়ো। এই কবিতার মূল ভাব হলো, বাসা বা ঘর মানে শুধু যেখানে মানুষ থাকে তা নয়, বরং যেখানে সে ভালোবাসা, সহানুভূতি ও মর্যাদা পায়, সেটাই প্রকৃত ঘর। একজন মানুষ যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন সে শান্তি ও সম্মানের জায়গা ফিরে যেতে চায়। কবিতার প্রেক্ষাপট: এক বৃদ্ধ ও গরিব কৃষি শ্রমিক সাইলাস অসুস্থ অবস্থায় হঠাৎ করে ফিরে আসে তার পুরানো মালিক ওয়ারেন ও তার স্ত্রী মেরির বাড়িতে। ওয়ারেন রাগান্বিত, কারণ সাইলাস অতীতে কাজ পেলে চলে গিয়েছিল। কিন্তু মেরি দয়ালু ও সহানুভূতিশীল। সে বুঝতে পারে যে সাইলাস মৃত্যুর আগে একটু শান্তি ও আপন জায়গা খুঁজে ফিরেছে। এই কবিতায় বলা হয়েছে, একজন মানুষ জীবনের শেষ মুহূর্তে এমন এক জায়গায় ফিরতে চায় যেখানে সে ভালোবাসা ও মর্যাদা পাবে। কবি দেখতে চেয়েছেন ঘর মানে কেবল বসবাসের স্থান নয়, বরং যেখান থেকে কেউ তাকে হারায় না, যেখানে সে শেষ নিঃশ্বাস নিতে পারে সম্মানের সঙ্গে, সেটাই তার আসল ঘর। এবার যারা দেরিতে জয়েন হয়েছেন তারা আসলে কিছুই মিস করেন নাই, মানে আমি এই কথাটাই আগে বলে নিছিলাম, এখন আবার হচ্ছে এটা পড়া হলো। বুঝতে পারছেন? কোনো কিছুই মিস খুব করেন নাই। সুন্দর একটা কবিতা, খুবই সুন্দর। এই যে এই আবার পড়া হয়েছে না শামীম আপু, এতটুকুই ছিল কবিতা, মানে আমি এই কথাটুকু আগে বলে নিছিলাম নিজের মতো করে। ঠিক আছে, এবার হচ্ছে দ্য রোড নট টেকেন। এই কবিতাটা আমি পড়তেছি। কবিতাটা পাবলিশ হয়েছে 1916 সালে। আমাদের এটাও লিখছেন রবার্ট ফ্রস্ট। কবিতার শুরুতে বলা হয়েছে, একজন ব্যক্তি বনের মধ্যে দাঁড়িয়ে আছেন। এই ধরেন একটা বন, ঠিক আছে? এই বনের মধ্যে এইখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ওকে, তার সামনে দুইটা রাস্তা। এটা থেকে আশা করি বুঝতে পারতেছেন এই পিকচারটা থেকে। অর্থাৎ তিনি দুই রাস্তার মিলনস্থলে দাঁড়িয়ে আছেন। তিনি ঠিক কোন রাস্তা দিয়ে যাবেন সেটা চিন্তা করছেন। একটা রাস্তার দিকে যতদূর চোখ যায় দেখার চেষ্টা করলেন। জাস্ট এইখানে দাঁড়াইয়া এদিকেও দেখার চেষ্টা করলেন, এদিকেও, মানে যতদূর চোখ যায় যে সামনে ভালো আছে কিনা। আমরা কখনো কখনো ধরেন আপনি হচ্ছে যারা ঘুরতে টুরতে গেছেন পাহাড়টারে বা এরকম, আমি কখনো যাই নাই, অনেক সময় অনেক সময় হয় যে মানুষ আসলে মানে একই পথ, যে দুই ধরনের রাস্তা থাকে, মানে দুই দিক দিয়ে যাওয়া যাবে এরকম যায়। বা আমি বলি আমার বাড়ির সামনে দিয়া আমাদের একটা ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প, ওইখানে দুইটা রাস্তা দিয়ে যাওয়া যায়। তো একটা রাস্তা হচ্ছে ভালো আর একটা রাস্তা হচ্ছে খারাপ। তো আমি মাঝে মধ্যে যখন যাওয়া লাগে তো তখন হচ্ছে আমি ওই চিন্তা করি যে কোন রাস্তা দিয়ে যাবো, এরপর আমি এক রাস্তা দিয়ে যাই। মানে এই রাস্তা আর এই রাস্তা যদি এক না, তো আমি কি বুঝাইলাম, আমার একটা ডিসিশন নিতে হয়। তো তার সামনে দুইটা রাস্তা আছে, দুটো রাস্তাই তার কাছে একই মনে হলো এবং তিনি একটি রাস্তা ধরে হাঁটা শুরু করেন। এইখানে রাস্তা দুইটার মধ্যে কোনো পরিবর্তন আছে? সিম্পল কোনো পরিবর্তন আছে? একই রকম রাস্তা, তাই না? এরপর হলো কিছুদূর গিয়ে তার মনে হলো তিনি হয়তো ভুল রাস্তা নির্বাচন করেছেন এবং এই রাস্তা নির্বাচনের জন্য তার জীবন অনেক পরিবর্তন এসেছে। ভবিষ্যতে তিনি ওই রাস্তা দিয়ে হাঁটবেন বলে সিদ্ধান্ত নেন। এই কবিতাটি মূলত আমাদের জীবনের বিভিন্ন অপশনকে সিম্বলাইজ করে। আমরা যে সিদ্ধান্তগুলো নেই সেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে। ধরেন একটা মানুষ, ঠিক আছে, এখান থেকে আমি একটা জিনিস বোঝাই। একটা মানুষ, আমার দুই বন্ধু, আমি আর আমার এক বন্ধু, দুইজনে একসাথে অনার্সে ভর্তি হয়েছে, এই পর্যন্ত আসছি এই, ঠিক আছে? আসার পরে আমার বন্ধু হচ্ছে, আমি হচ্ছে এই রাস্তা অনার্সের এইটা আমি চলে গেছি, এখন ফোর্থ ইয়ার আছি। আমার বন্ধু এখানে এসে থেমে গেছে, ঠিক আছে? ও কি করছে, এখানে আছে একটা বিয়া, এইটা হচ্ছে বিয়ের রাস্তা, ওই বিয়ের রাস্তায় চলে গেছে, ঠিক আছে? এখন ওই বিয়ের রাস্তায় যাওয়ার কারণে কি হয়েছে, ওর পড়াশোনা শেষ, অনার্সে পড়ে না। এখনো বিয়ের রাস্তায় যাওয়ার পর এখানে দেখে যে এখানে একটা অন্ধকার, ঠিক আছে? এখন আমার পিছনে আসার সুযোগ নেই, সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার আর এই বউ নামের একটা জিনিস পালতে হবে কোনো কাজ ছাড়াই, ঠিক আছে? আর না আছে আমার কাছে ভালো চাকরি, না আছে কিছু, বাট আমি এখান থেকে যে গেছি এখানে আমার ভালো ভালো অপরচুনিটি আছে, ভালো আমি অনেক কিছুই এখান থেকে পাইছি, পড়াশোনাও পাইছি, সেই সাথে সবকিছু পাইছি, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তোমার বন্ধু একটা বউ আছে, তোমার তো তাও নাই। না, আমি ওরকম বউ আসলে চাই না, যে বউ সারাদিন টিকটক করে আর কোনো কাজে লাগে না। কই, আমরাও তো ঠিক আছে, বউ, আমরা তো কোনো সময় টিকটক করি না।
আমি তো আপনার কথা বলি, আমি সেজন্যই তো বললাম রাস্তাটা অন্ধকার, জন্যই তো বললাম যে তার বউ বউ আর আপনার আমার মতো সবার এক না তো। তারপর সারাদিন টিকটক করে, যদিও সে সফল না টিকটকে, সফলতা ব্যর্থতা আছে না, সে ওই জায়গায় সফল না বাট করে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো এই কবিতা দিয়ে মূলত কবি বোঝাইছে যে আমাদের জীবনে এরকম দুইটা রাস্তা বা একাধিক রাস্তা আসতে পারে, তখন আমাদের যেকোনো একটা চুজ করতেই হবে। আমরা জানি না ভবিষ্যৎ কত হতে পারে, আমাদের এই রাস্তাটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, ঠিক আছে? এইটা হচ্ছে কবিতার সামারি। এবার চলেন একটু মূল ভাবটা পড়ি। এটা সুন্দর করে শামীম আপু পড়েন। মূল ভাব। এই কবিতার মূল ভাব হচ্ছে, জীবনে আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মুখোমুখি হই এবং সেই পথ বা সিদ্ধান্ত আমরা নেই, সেটাই আমাদের ভবিষ্যৎ গঠন করে। প্রধান বার্তা: জীবনের সব সিদ্ধান্ত একসাথে নেওয়া যায় না, তাই একটি সিদ্ধান্ত নিতে হয় এবং তা পরে জীবনের উপর বড় প্রভাব ফেলে। কবি যে পথটি নিয়েছেন সেটা ছিল কম প্রচলিত, অর্থাৎ সাধারণ লোকজন যা করে না, অর্থাৎ তিনি বেছে নিয়েছেন। পরে তিনি মনে করেন এই ভিন্ন পথ বেছে নেওয়াই তার জীবনের সবকিছু বদলে দিয়েছে। সহজভাবে মূল ভাব বাংলায়: মানুষের জীবনে বহুবার এমন সময় আসে যখন তাকে একাধিক পথ বা অপশনের মধ্যে থেকে একটি বেছে নিতে হয়। তখন সব পথ দেখা যায় না, তাই ভবিষ্যৎ অনিশ্চিত থাকে, কিন্তু তারপরেও সিদ্ধান্ত নিতে হয়। কবি বলতে চেয়েছেন, সাহসের সাথে ভিন্ন কিছু বেছে নেওয়াই জীবনের পরিবর্তন আনে। উদাহরণ: যেমন কেউ চাকরির বদলে নিজের ব্যবসা শুরু করলো, এটা সাধারণ পথ নয়, কিন্তু সেটাই হয়তো তার জীবন বদলে দিল। সার কথা: জীবনে আমাদের জীবনে আমাদের সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং যে সিদ্ধান্তটি সাধারণ নয় সেটাই অনেক সময় বড় পরিবর্তনের কারণ হয়। এবার বুঝতে পারছেন এই কবিতার মানে? আপনি ইউটিউবে যতগুলো সামারি দেখবেন, সব জায়গায় একজন লোক আসেন নিজের মতো করে বলতেছে। আর আমাদের এই সামারিটা হচ্ছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেইটাই বলতেছি। আর এখানে কোনো কিছু বোঝার বাকি আছে? এমন কিছু আছে যে জিনিসটা আপনি বোঝেন নাই? তো আমাদের ভিডিওগুলো আসলে বেস্ট, আমাদের ক্লাসগুলো বেস্ট, এটা বলা যায়, তাই না? থ্যাংক ইউ।